আজকে আমরা আলোচনা করব বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে। উপন্যাস আধুনিক কালের সৃষ্টি। বাংলা সাহিত্যে মাত্র ১৫০ বছর আগে ইংরেজি উপন্যাসের আদলে উপন্যাস রচনার সূত্রপাত ঘটে। তবে অনেকে এর বীজ খুঁজে পেয়েছেন প্রাচীন সংস্কৃত কাহিনী কাব্য, পঞ্চতন্ত্র, বৌদ্ধ জাতকের গল্প, মধ্যযুগের রূপকথা, ময়মনসিংহ গীতিকা, রোমান্টিক কাহিনী কাব্য, নাথ সাহিত্য, মঙ্গল কাব্য, আরব্য উপন্যাস, লোকগাথা প্রভৃতি রচনায়। এভাবে দেখলে আধুনিক কালের পূর্বে বাংলা উপন্যাসের কোনো নিদর্শন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটলে কলকাতাকে কেন্দ্র করে একদিকে ব্যাপক নগরায়ন, অন্যদিকে মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটে। ইউরোপীয় শিক্ষার প্রভাবে মানবিকতা, ব্যক্তি স্বাতন্ত্র্য, শিক্ষা ও সামাজিক পত্রের প্রসার, সমাজ সচেতনতা ইত্যাদি বৃদ্ধি পায়। নানা শ্রেণী পেশার মানুষের দ্বারা সমাজ ক্রমশ জটিল হয়ে পড়ে। নতুন কালের মানুষ নতুন সমাজের কথা প্রকাশের গরজ অনুভব করতে থাকে। এরই প্রভাবে উদ্ভব ঘটে উপন্যাসের। অনেকে মনে করেন হ্যানা ক্যাথরিন মলেন্সের 1862 থেকে 61 লেখা ফুলমণি ও করুণার বিবরণ 1952 সালে হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। কেউ কেউ আবার প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলালের মধ্যে উপন্যাসের লক্ষণ খুঁজে পেয়েছেন। তবে সবাই মেনে নিয়েছেন বঙ্কিমচন্দ্রের 1838 থেকে 94 দুর্গেশনন্দিনী, যেটা 1865 সালে প্রকাশ পায়, হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বঙ্কিমচন্দ্রই প্রকৃতপক্ষে আধুনিক বাংলা উপন্যাসের স্রষ্টা। উপন্যাসের সমস্ত লক্ষণ তার উপন্যাসে দেখা যাবে। তিনি ঐতিহাসিক উপন্যাস লিখেছেন সামাজিক উপন্যাস। সমাজের নানা অসঙ্গতি, ব্যক্তির কামনা, বাসনা, বেদনা ও দ্বন্দ্বের কথা চমৎকারভাবে ফুটে উঠেছে তার উপন্যাসে। কাহিনী বর্ণনা, চরিত্র চিত্রণ, ভাষা ইত্যাদি ক্ষেত্রেও তিনি সাফল্য দেখিয়েছেন। তার রচনার তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে কপালকুণ্ডলা, বৃষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল ইত্যাদি। বাংলা উপন্যাসের আরেক কীর্তিমান লেখক রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941 পর্যন্ত বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। উপন্যাস রচনাতেও তার সাফল্য ঈর্ষণীয়। ব্যক্তির মন ও মননের অপূর্ব সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার উপন্যাসগুলো রচনা করেছেন। বঙ্কিমের উপন্যাসে আমরা দেখেছি সমাজের চাপে ব্যক্তি আত্মপ্রতিষ্ঠিত হতে পারেনি, তার চরিত্রগুলো সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছে। অন্যদিকে রবীন্দ্রনাথের উপন্যাসে পাওয়া গেল নতুন কালের নারী ও পুরুষকে মানবিকতার দ্বারা দীক্ষিত হয়ে তারা সামাজিক সংস্কারকে অস্বীকার করছে, নারী পুরুষের সমান অধিকারের ভিত্তিতে অর্জন করতে চাইছে আত্মপ্রতিষ্ঠা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে চাইছে ঔপন্যাসিক শাসনের অবসান। কাহিনী নির্মাণ, চরিত্র চিত্রণ, ভাষা নিরীক্ষণ, যুগের প্রতিফলন, মনোবিশ্লেষণ ইত্যাদি দিক থেকে রবীন্দ্রনাথের উপন্যাসগুলো উল্লেখযোগ্য। তার লেখা বহু আলোচিত উপন্যাসগুলোর মধ্যে হচ্ছে চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, 4 অধ্যায়, যোগাযোগ ইত্যাদি। রবীন্দ্রনাথের পরে বাঙালি গৃহকাতরতা এবং আবহমান পারিবারিক আবেগের ওপরে ভর করে উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার জন্ম 1876, মৃত্যু 1938। অর্জন করেছিলেন ঈর্ষণীয় জনপ্রিয়তা। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে চরিত্রহীনা, গৃহদাহ, দেবদাস, দেনা পাওনা, শ্রীকান্ত ইত্যাদি। বাংলা উপন্যাসের জগতে এরপর আবির্ভাব ঘটে 3 বন্দ্যোপাধ্যায়ের। প্রথম জন হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 থেকে 1971, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 থেকে 1950 এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের আবহমান বাংলার প্রাকৃতিক মাধুর্য, পল্লীর স্নিগ্ধ শান্ত রূপ, অরণ্য, পাহাড় যে এখনো আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, তার লেখা পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক ইত্যাদি উপন্যাস পড়লেই তা বোঝা যায়। তারাশঙ্করের উপন্যাসে পাই অতীতের গৌরব আর অতীতের গৌরব, ঐশ্বর্য হারানো জমিদার, নিম্ন শ্রেণীর বিচিত্র পেশার সাধারণ মানুষের কথা। এই মানুষজনই আমাদের চিরচেনা বনছবি, কবিয়াল, যাত্রাশিল্পী, মৃৎশিল্পী, বেদে, সাপুড়ে, বাজিগর, ঝুমুর দলের নাচিয়ে ইত্যাদি। উঠতি শিল্প মালিক আর শ্রমিকদের জীবনের ছবিও পাওয়া যায় তার উপন্যাসে। তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে গণদেবতা, পঞ্চগ্রাম, ধাত্রীদেবতা, হাসুলিবাগের উপকথা, কবি প্রভৃতি।
এগুলো হলো কার লেখা? এগুলো হলো আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারপরে হচ্ছে আমরা যাব, তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে গণদেবতা, পঞ্চগ্রাম, ধাত্রীদেবতা, হাসুলীবাগের উপকথা এবং কবি। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে মার্ক্সবাদের পটভূমিতে ধনী দারিদ্র্যের দ্বন্দ্ব, ফ্রয়েডীয় মনোবিশ্লেষণের আলোকে নর-নারীর জটিল সম্পর্কে তিনি উপন্যাসে তুলে ধরেছেন। ঔপনিবেশিক শাসনের দ্বারা জর্জরিত মানুষের জীবনের ছবি তার উপন্যাসে উজ্জ্বল। সেই সঙ্গে পাওয়া যাবে গ্রামীণ বাস্তবতার চিত্র, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা চিহ্ন, শহরতলী প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। বাংলা উপন্যাস আরও যারা লিখে খ্যাতিমান হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জগদীশ গুপ্ত, সতীনাথ ভাদুড়ী, কমল কুমার মজুমদার, দেবেশ রায়, মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায় এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ। বাংলাদেশের উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি এখন আমরা জানব। 1947 সালে রাজনৈতিকভাবে ভারত বিভক্ত হয়ে যায়। পূর্ব বাংলার সূচনা ঘটে নতুন এক সামাজিক রাজনৈতিক অবস্থার। এই সময়ে যাত্রা শুরু হয় বাংলাদেশের উপন্যাসের। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পূর্ব পর্যন্ত এই অঞ্চলটি ছিল পাকিস্তানের উপনিবেশ। ঢাকাকে কেন্দ্র করে নাগরিক জীবনের আবির্ভাব ঘটলেও গ্রামীণ জীবন ছিল একই রকম। ধনী দরিদ্রের দ্বন্দ্ব, গ্রামীণ কুসংস্কার, দারিদ্র্য ইত্যাদি দ্বারা বিপন্ন হয়ে পড়েছিল মানুষের জীবন। 1971 সালে বাংলাদেশ অর্জন করে স্বাধীনতা। জাতীয় জীবনে দেখা দেয় নতুন উদ্দীপনা। জনজীবনের আধুনিকতার ছোঁয়া যেমন লাগে তেমনি গ্রামীণ জীবনের টানও ছিল সমান। এই পটভূমিতে বাংলাদেশের ঔপন্যাসিকেরা লিখেছেন নানা ধরনের উপন্যাস। শ্রেণীকরণ করলে বাংলাদেশের উপন্যাসকে এভাবে বিন্যস্ত করা যেতে পারে। গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাসগুলো হলো সৈয়দ অলিউল্লাহর আছে এখানে লাল সালু, কাদো নদী কাদো আছে, চাঁদের অমাবস্যা আছে, আবু ইসাহাকের আছে সূর্য দিগল বাড়ি, জহির রায়হানের আছে হাজার বছর ধরে, আবুল গাফফার চৌধুরীর আছে চন্দ্রদ্বীপের উপাখ্যান, শওকত ওসমানের আছে জননী, আখতারুজ্জামান ইলিয়াসের আছে খোয়াবনামা, হাসান আজিজুল হকের আছে আগুন পাখি, সৈয়দ শামসুল হকের মহাশূন্যে, পরাণ মাস্টার, সেলিনা হোসেনের দীপান্বিতা ইত্যাদি। নগর ও গ্রামের পটভূমিতে রচিত উপন্যাস: আলাউদ্দিন আল আজাদের ক্ষুধা ও আশা, শহীদুল্লাহ কায়সারের আছে সংসপ্তক, সরদার জয়েন উদ্দিনের অনেক সূর্যের আশা, আবুল ফজলের আছে রাঙা প্রভাত, আনোয়ার পাশার নীর সন্ধানী। নগর জীবনের পটভূমিতে রচিত উপন্যাস: আবুল ফজলের জীবন পথের যাত্রী, রশিদ করিমের উত্তম পুরুষ ও প্রেম একটি লাল গোলাপ, আবু রশিদের সামনে নতুন দিন, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই, শওকত আলীর আছে দক্ষিণায়নের দিন ইত্যাদি। আঞ্চলিক ও বিশেষ জীবনধারার উপন্যাস: আলাউদ্দিন আল আজাদের কর্ণফুলী, শহীদুল্লাহ কায়সারের সারেংবউ, শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা, আবু ইসহাকের পদ্মার বালি, সরদার জয়েন উদ্দিনের আছে পান্নামতি, শওকত আলীর প্রদোষে প্রাকৃত জন, সেলিনা হোসেনের আছে পোকামাকড়ের ঘর বসতি ইত্যাদি। মনস্তত্ত্ব দার্শনিক উপন্যাস: আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্র, সৈয়দ শামসুল হকের আছে দোয়েলের দেশ ও এক মহিলার ছবি, শওকত আলীর পিঙ্গল আকাশ, মাহমুদুল হকের খেলাঘর ইত্যাদি। ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস: আবু জাফর শামসুদ্দিনের ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, শামসুদ্দিন আবুল কালামের আলমগড়ের উপকথা, সত্যেন সেনের অভিশপ্ত নগরী, আনোয়ার পাশার আছে রাইফেল রুটির আওরাত, শওকত ওসমানের জলাঙ্গি এবং রিজিয়া রহমানের বং থেকে বাংলা এবং মাহমুদুল হকের আছে জীবন আমার বোন, হাসান আজিজুল হকের বিধবাদের কথা, সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড এবং গায়ত্রী সন্ধ্যা ইত্যাদি। এই বিভাজন ছাড়াও বয়সভেদে নানা বিষয়কে কেন্দ্র করে উপন্যাস রচনা করেছেন বাংলাদেশের ঔপন্যাসিকরা। ফলে তারা যেমন বড়দের জন্য উপন্যাস লিখেছেন তেমনি লিখেছেন ছোটদের জন্য। সব মিলিয়ে বলা যায়